এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য। আমি প্রথমেই 2026-এ এসে আপনাদেরই সন্তান, ইন্টার পড়ুয়া একটা ছেলে, আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটাও এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলিতে আরেকটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না। আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য, যে যেখানে আমাদের একটি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যেখানে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সুচিকিৎসা হওয়ার কথা ছিল, যেই ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, যেখানে একটা ইউনিটির কথা ছিল, সেখানে অনেকেই পকেটে নিয়ে টাকা নিয়ে হাঁটছে যে জুলাই শহীদ ফ্যামিলি বা আহতদেরকে টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহর কি অশেষ লীলা খেলা, বাংলাদেশের শহীদ ফ্যামিলি এবং আহত যারা আছেন তাদের মন এত শক্ত এবং এত পবিত্র যে দুনিয়ার চাঁদ তারা নিয়ে আসলো এবং যত টাকা নিয়ে আসিস তাদেরকে কেউ ক্রয় করতে পারবে না বাংলাদেশে। আপনারা জানেন আমাদের 2026-এ এসে যে লড়াইটি, 1 নাম্বার হলো বাংলাদেশের 70% মানুষ রায় দিয়েছে যে গণভোটের, সেখানে আমরা দেখেছি যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। সেটা যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি 2টা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, একটা ভোটে নয়। ফলত একটা ভোট মানবেন, আরেকটা ভোট যদি না মানেন তাহলে আমরা ভবিষ্যতে আপনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলবো। এই জন্য বাংলাদেশে যে কোনো মূল্যে, যেহেতু জনগণ রায় দিয়েছে, এই জনগণ 2026-এ যে রায় দিয়েছে, 1971 সালের আগে এরকম একটা রায় দিয়েছিল যে আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমাদের ভাত রুটি রুজি কেড়ে নেওয়ার অনেকে চেষ্টা করছে। সে রায়কে, জনগণের যে রায়টা আছে সেটাকে শ্রদ্ধা জানানো হয় নাই, ফলত বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এরপরেও জনগণ অনেক রায় দিয়েছে, সেটা বাস্তবায়ন করা হয় নাই। 90-এ 3 দল মিলে একটা রূপরেখা চূড়ান্ত করেছিল, সেই চূড়ান্ত রেখাটাও বাস্তবায়ন করা হয় নাই। ফলত শেখ হাসিনা 17 বছর বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা চালিয়ে দিতে পেরেছিল। এবং সেখানের 90-এর যে আন্দোলনটা হয়েছিল, যদি 3 দলীয় রূপরেখাটা বাস্তবায়ন করা হতো তাহলে শেখ হাসিনা 17 বছর থাকতে পারতো না এবং আমাদের 1400 ভাইও শহীদ হইতো না, অসংখ্য মানুষের হাত পা চলে যেত না। এবং অবশ্যই বাংলাদেশে যেহেতু জনগণ 70% জুলাই সনদের পক্ষে রায় জানিয়েছে, আমরা তারেক রহমানকে বলবো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করুন এবং জনগণের ভিত্তির উপরে দাঁড়িয়ে রাজনীতি করুন। যে জায়গায় আপনি বসেছেন এটা আপনার চেয়ার না, এটা বাংলাদেশের শহীদ এবং শহীদ ফ্যামিলি এবং আহতদের চেয়ার। সেই চেয়ার দ্বারা যদি তাদের গণভোটের রায় বাস্তবায়ন না হয় তাহলে যারা শহীদ ফ্যামিলি এবং আহতরা সেই চেয়ার আপনার থেকে কেড়ে নেবে ভবিষ্যতে বাংলাদেশে। 2 নাম্বার, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হতে হবে। কেন হতে হবে? এই যে পুলিশের সামনে আলিফের চোখটা তুলে নেওয়া হলো, যদি পুলিশ আজকে সংস্কার হতো, কোনো দলীয় লেজুর ভিত্তি না করতো, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে এই ধরনের নগ্ন সন্ত্রাসী কার্যক্রম আমরা পথে দেখতাম না। সরকার একটা সংশোধন কমিটি গঠন করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই মর্মে, এবং আমরা সরাসরি বলতে পারি
যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে গিয়েছে, যদি বিপক্ষে না যাইতো তাহলে সংশোধন কমিটি তারা গঠন করতো না। যেহেতু তারা সংশোধন কমিটি গঠন করেছে, পার্লামেন্টে আমরা আরো কথা বলবো। যদি এটা পার্লামেন্টে চূড়ান্ত না হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে যত শহীদ ফ্যামিলি রয়েছে এবং যতজন আহত রয়েছে তাদের আদালতে জুলাই সনদের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনারা জানেন আমাদের সার্বভৌমত্ব। এই গণ অভ্যুত্থানের পর আরেকজন আমাদের বীর পুরুষ ছিলেন যিনি শহীদ হয়েছেন, শহীদ উসমান হাদি। উনি বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলেছিলেন, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিলেন, যাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই মানুষটা বিচার করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। 5 মাসে তার কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখি নাই এবং ভবিষ্যতে দেখবো বলেও আমরা আশা করি না তার থেকে। যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই মানুষগুলোকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ব্যবহার করে 71-এর মুক্তিযুদ্ধের পরে এই মন্ত্রণালয় ব্যবহার করে অনেক কারসাজি হয়েছিল। এখন আমি বিভিন্ন গ্রামে গিয়েছি, 1 মিনিটে শেষ করব। আওয়ামী লীগের যতগুলো লোক আমাদেরকে খুন করেছিল, আপনাদের সন্তানদেরকে, তারা হলো বাহিরে ঘোরাফেরা করে সবাই। পুলিশও নিশ্চুপ, বিভিন্ন দলও নিশ্চুপ। আমরা যখন কথা বলতে যাই তারা বলে যে চুপ করে থাকেন, নাইলে চোখ উপড়ে ফেলবো। বললাম যে ভাই কি হয়েছে, একটু রাতের বেলা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকগুলা সন্ত্রাসীর সাথে কারোর সাথে 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকার বিনিময়ে ওসি এবং ওই জায়গার যারা দলীয় নেতৃবৃন্দ আছে তারা ভাগ বটোয়ারা করে তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে। এখন তারা এসে আহতদেরকে হুমকি দিচ্ছে, খায়া ফেলবো, মায়েরা ফেলবো, সব করে ফেলবো। আপনাদেরকে দেয় নাই? তাহলে আপনাদের জীবনের নিরাপত্তা কোথায়? জীবনের যদি নিরাপত্তা না থাকে, প্রধানমন্ত্রী না দিতে পারে, তাহলে আমরা কি আবার সেই শহীদের খাতায় নাম লেখাবো, নাকি আমাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো বাংলাদেশে ইনশাআল্লাহ? আরেকটি বিষয় হলো, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকে এসে কান্নাকাটি করে। ওসি, উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আহত যদি কেউ পরিচয় দেয়, শহীদ ফ্যামিলি যদি কেউ পরিচয় দেয়, মনে হচ্ছে যে পৃথিবীতে সে সবচেয়ে অচ্যুত। প্রশাসন কথা বলে না। আপনারা তাহলে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, এখনো আপনাদের বিচার কিন্তু হয় নাই। প্রশাসনের মধ্যে অনেক খুনি আছেন এখনো লুকিয়ে। আবারও এখনো আহতদেরকে হলো 2 বছর পরে সহ্য করতে পারেন না, শহীদ ফ্যামিলিদেরকে। আমরা বলবো যারা প্রশাসনে এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য, এবং যারা আহত শহীদ ফ্যামিলিদের দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, আমরা ওদেরকে চিহ্নিত করার চেষ্টা চালাবো, কারণ ওরা হলো গুপ্ত আওয়ামী লীগ। প্রশাসনে গুপ্ত আওয়ামী লীগ না থাকলে তাহলে তারা শহীদ ফ্যামিলি এবং আহতদের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। আপনারা আজকে এসেছেন, অনেকেই বলে আমি বিএনপির বিরোধিতা করি। আমার জীবনে আমি বিএনপির বিরোধিতা করতে যাইনি। প্রথমটা শুরু হয়েছিল, আমি যাত্রাবাড়িতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, শহীদদের প্রোগ্রামে। গিয়ে এক শহীদ ফ্যামিলির বাবা, উনি বক্তব্য দিলেন। ওনাকে 10 লাখ টাকা অফার করা হয়েছে ওই দলের শহীদ ক্যাটাগরিতে নাম লেখানোর জন্য, 1 নম্বর। 2 নম্বর হলো, ওই দিন তারা একটা তালিকা প্রকাশ করে। তারা বলে যে বিএনপির হলো 447 জন বা 547 জন, এরকম একটা তালিকা প্রকাশ করে যে আমাদের দলীয় শহীদ হলো এতজন। আমি বাসায় এসে একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে দেখি এই দাবিটা সত্য নয়। এরপর থেকে আমি এই জনযুদ্ধ শুরু করলাম। যারা বাংলাদেশের শহীদদেরকে দলীয় বানাইতে চায় তারা বাংলাদেশের শহীদদেরকে ধারণ করবেও না, আর জুলাই সনদকেও ধারণ করবে না। তাদের নামে এখন এই যুদ্ধ শুরু হয়ে গেল। এখন অনেকে বলে যে চুপ করে যাবেন, হামলা চালাবো, মামলা দিব। তো আমার এতদিন 2টা কথা ছিল, হয়তো কবর অথবা জেল। গতকালকে আমিরে জামাত আরেকটা কথা স্মরণ করিয়ে দিলেন, যায় না গড় হইতে পারে। তো হয়তো বড় জেল অথবা ছোট জেল অথবা কবর, ওরা আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কি বাংলাদেশের কাউকে নিবৃত্ত করতে পারবে? আপনারা সবাই জীবিত আছেন না? লড়াই হবে, স্বাধীনতা আসবে,
সংস্কার হবে, বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদের নেতৃত্বেই হবে। যেভাবে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন 24-এ, আমরা আপনাদের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আছি। মাঠ ছাড়া যাবে না। জুলাই সনদ বাংলাদেশে হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, বিচার হবে, তারপরে আমরা বাসায় যাব। এর আগে 1 সেকেন্ডের জন্য আমরা বাসায় যাব না ইনশাআল্লাহ। রাজপথে সেই লড়াইয়ের প্রস্তুতি নিন। আর এখানেই লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দে। ফেরত দিতে পারবে? কোথায় থেকে দিবে? নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কি আলিফের সেই মায়া কান্নাটা দেখতো না? আলিফকে হসপিটালে দেখতে যাইতো না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না? করেছে? যার চোখ থাকে সে অন্যকে চোখ দিতে পারে। আমরা সরকারকে বলবো, আলিফের চোখ ফেরত দিন। আমরা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। বাংলাদেশে আপনারা যা করছেন, পুরো বাংলাদেশে এটা আইন শৃঙ্খলা আপনাদের হাতে তুলে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যদি আইনের রক্ষক নাকি বক্ষক, এটা আমরা আপনাকে প্রশ্ন তুলতে চাই। পুরো বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এস আলমের পিছনে ঘোরাঘুরি না করে যারা আহত ভাই হয়েছে তাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেন। যারা খুন করেছে, যে ব্যবসায়ী, আপনি তাকে নিরাপত্তা দেন। আর যে খুনি, তাকে ছেড়ে দিয়েছেন, সে আইসা হলো আহতদের ধমক দেয়। এই হলো আপনার নতুন বাংলাদেশ, এই হলো নতুন সংবিধান। আমরা চাই বাংলাদেশটা পরিবর্তন হোক। এই পরিবর্তনের যাত্রায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করব, আপনাদের আন্ডারে কাজ করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।